শোক, বেদনা আর অশ্রুজলে শেষ বিদায় জানানো হলো শিশু সাজিদকে। রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে নিহত 2 বছরের শিশুটির জানাজায় অংশ নেন হাজারো মানুষ। অবশেষে 32 ঘন্টা মাটির 50 ফুট গভীর অন্ধকারে আটকে থাকা 2 বছরের ছোট্ট শিশু সাজিদ মৃত্যুর কাছে হার মানল। পুরো দেশ তাকিয়েছিল রাজশাহীর তানোরের দিকে। সবার মনে একটাই আশা, হয়তো অলৌকিক কিছু ঘটবে, হয়তো সাজিদ ফিরে আসবে মায়ের কোলে হাসি মুখে। উদ্ধারকর্মীরা যখন তাকে গর্ত থেকে তুলে আনলেন, তখনও অনেকের চোখে মুখে আশার আলো। ফায়ার সার্ভিস, পুলিশ, হাজারো জনতা, সবার প্রার্থনায় ছিল সাজিদ। কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। 32 ঘন্টার দীর্ঘ লড়াই শেষে সাজিদ ফিরে এলো ঠিকই, কিন্তু প্রাণহীন, নিথর দেহে। শিশু সাজিদের জানাজা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই মুহূর্তে আমরা দেখছি ঠিক যে জায়গাটিতে দুর্ঘটনাটি ঘটেছে, এই মর্মান্তিক ঘটনা, তার পাশেই মাঠে শিশু সাজিদের জানাজার প্রস্তুতি চলছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখছি মুসল্লিরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন, গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এইমাত্র মৃত্যু হয়েছে উসমান হাদের, এই নিয়ে বেশ তোলপাড়। হাদিভাইয়ের গুলিটা লাগছে কানের এই বরাবরে, তা এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায়। এদিকে আজ গুলিবিদ্ধ হওয়া উসমান হাদি মৃত্যুবরণ করেন। এই নিয়ে সারা দেশে কঠিন পরিস্থিতি, মূল অপরাধীদের মুখোশ উন্মোচন হয়েছে। হিরণ খান তিনি আছেন ঘটনাস্থলে। আমরা তার কাছে জানতে চাইবো আসলে কিভাবে হয়েছে, প্রত্যক্ষদর্শী কারোর সাথে কথা হয়েছে কিনা, অথবা প্রশাসন আসলে আইন শৃঙ্খলা বাহিনী কি বলেছেন এই ঘটনার ব্যাপারে। তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। ঢাকা 8 আসনের ওসমান হাদি তিনি মনোনয়ন পেয়েছেন এবং তিনি আসলে এই জায়গাটিতে জুমার নামাজ পড়ে তারপরে কিন্তু তিনি বের হন এবং এই যে জুমার নামাজের পরে যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করছিলেন তাদের সাথে তিনি কথা বলছিলেন এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। ঘোষিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, কিন্তু সেই ঘোষণার 24 ঘন্টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গুলির ঘটনা ঘটে। দর্শক, ইতিহাসের স্মরণকালের প্রশ্নহীনতা। প্রত্যেকটা বিল্ডিং এ সিসি ক্যামেরা ছিল, ওইখানে প্রত্যেকটা বিল্ডিং এ সিসি ক্যামেরা আসে এবং থাকে। আমরা ওইখান থেকে ফুটেজ নেওয়ার ট্রাই করব এবং যারা করেছে তাদেরও ছবি আছে আমাদের কাছে। আপাতত শুধু এতটুকু বলতে চাই যে ভাইয়ের জন্য নেতাকর্মী না, ওনার সমর্থক 2 জন ছিল, যে মোটরসাইকেল দিয়ে করা হয়েছে এবং 2 জন ছিল, তার মধ্যে 2 জনই পালায় গেছে। প্রিয় দর্শক, বর্তমানে যে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপট বিরাজ করছে, তারই আলোকে আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজগুলো কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রিয় দর্শক, তাই সবাইকে বলবো আজকের নিউজগুলো ধৈর্য সহকারে দেখবেন, তাহলেই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। ঢাকা 8 আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন, গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে। তবে তার অবস্থার বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। বিকেলে রাজধানী পুরানা পল্টন এলাকায় অজ্ঞাত বন্দুকধারী মোটরসাইকেলে এসে ওসমান হাদিকে গুলি করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই এলাকায় জুমার নামাজ পড়ে ফিরছিলেন তিনি। এই ঘটনার পর তার অনুসারী সহ অনেকে ঢাকা মেডিকেলে ছুটে গেছেন। দর্শক, আমরা তার অবস্থা জানবো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমার সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। হাদির উপর হামলার ঘটনার বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? কোনো কিছু জানতে পারলেন কিনা? তার এখন কি অবস্থা? চিকিৎসকদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা একটু জানাবেন আমাদের, সার্বিক খবর। চিকিৎসকদের সাথে এখনো কথা হয়নি, কারণ আসলে এই ঢাকা মেডিকেল হাসপাতালের যে জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগের বাইরেই আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে কি পরিমাণ জনসমাগম এবং কি পরিমাণ আসলে মানুষের জটলা তৈরি হয়েছে। আমি একটু দেখাতে চাই যে এখানকার অবস্থা, যে এখানে আসলে কি পরিমাণে একটি বিশৃঙ্খল একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এবং অনেকেই আসলে এই ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবরটি শুনেই কিন্তু তারা এখানে ছুটে এসেছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঠিক কোন ধরনের একটি হই হট্টগোল যে তৈরি হয়েছে এবং সেখান থেকে আসলে বোঝা যাচ্ছে যে আসলে
এই যে একজন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, আসলে তিনি গুলিবিদ্ধ হওয়ার পর মানুষের মধ্যকার যে সেন্টিমেন্ট, সেটিতে কিন্তু আসলে আঘাত আনা হয়েছে। এবং আমরা বেশ কয়েকজন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকেও দেখতে পেয়েছি এখানে যারা এসেছেন, এবং তারাও আসলে কথা বলছিলেন। এবং অবশ্যই তারা এই হামলার ব্যাপারটিকে আসলে খুবই ন্যাক্কারজনক বলছিলেন, এবং এই হামলাকে তারা কাপুরুষোচিত হামলা বলেও গণ্য করছিলেন। সেটি আমরা দেখতে পেয়েছি মানুষজনের মধ্যকার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার মধ্যে। এবং এই যে এই প্রতিক্রিয়াটি কিন্তু এখান থেকেই কিন্তু আসলে যে ওসমান হাদি, আমরা দেখেছি যে আসলে জুলাই গণ অভ্যুত্থানের পর তার যে ভূমিকা এবং তার যে জনপ্রিয়তা, সেটির আসলে ঠিক কী ধরনের প্রভাব ফেলেছে সেটি কিন্তু আমরা দেখেছি। এবং আমরা এখন একজনের বক্তব্য নিতে চাচ্ছি। আমরা একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব, একজনের দেখার চেষ্টা করব যে আসলে ঠিক কি হচ্ছে না হচ্ছে। কারণ এখানে আমরা দেখতে পেয়েছি যে আসলে বেশ উত্তেজিত ভাবে কথা বলছেন অনেকেই, যে আসলে এরা আসলে কারা, সেটি আসলে আমরা একটু দেখতে চাই যে কারা কথা। আমি যে জায়গায় যাবো 50 জন আমার লোক আইবো, তোমার কেউ লাগবো না। আমার ভাই এত সাহসী, আমার ভাই জানের মায়া নাই। উনি তো বলে গেছে যে এক দেশে এক ওসমান হাদি আছে, আরো আইবো। আমার ঘরে মারলে কিছু হইব না, কিন্তু আমার ঘরে মারবো কি লেগা? সত্য কথা বলা কি দোষ? সত্য কথা বলা কি দোষ? তোরা বল, সত্য কথা কি দোষ? তাহলে ভাইরে মারে কেমনে? এক আওয়ামী লীগ পিরাইছি, এক হাসিনারে দেশ থেকে তাড়াই দিছি, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি না খানকির পোলারা, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি, মাদার চত্বর সপ্তাহে ধয়রা একেবারে রাজপথে ফাঁসি দিব শুয়োরের বাচ্চারা। শরীফ ওসমান হাদির কি অবস্থা? ভাই একটু চুপ করেন, বলতে দেন। আমার ভাইরে এখানে গুলি করছে, ভাইরে মাথায় গুলি করার কথা, আল্লাহর রহমত যে ভাইরে গালে নিচে গুলি করছে, কিন্তু গুলিটা তার কান দিয়ে ভিতরে ঢুকছে। ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্ত লাগার পরে বন্দুকটা আমার দিকে তাকলো যে আমি একজন কেন দৌড়ে গেলাম, এবং আমার ফোনটাও একজনে পালিয়ে দিয়েছে যেন আমি ভিডিও না করতে পারি। তাৎক্ষণিক আমি ভিডিও না করে আমি প্রেস ক্লাব পাওয়ার হওয়ার পরে আমি ফেসবুকে ভিডিও দিয়েছি, সেটা আপনারা দেখতে পেরেছেন। এবং আমি হাদি ভাইকে অতি দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে এসেছি, তার অবস্থা খুবই গুরুতর। এবং আমরা বলবো, দেশবাসীর কাছে আহ্বান করব, যারা এই রাজনীতির প্রেমটাকে নষ্ট করতে চায় কিংবা জনগণের এই আধিপত্যটাকে আবারও কেড়ে নিতে চায়, আপনারা তাদেরকে শক্ত হাতে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। নয়তোবা তরুণ সমাজ যদি জেগে উঠে, তাহলে এই রাজনীতির সমাজ কিন্তু আর টিকবে না। ওই যে মুরব্বী খেলা, ওইটা কিন্তু ভেঙে যাবে। সুতরাং এখনো ভালোভাবে বলতেছি আপনাদের। এই যে আমরা যারা দেখতেছেন না আমার সাথে আশেপাশে, আমরা সবাই ওসমান হাদি, আমার নাম লাগবে জান। সামনে আসো, তুমি একটু বলো। আমি বলছি বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে আমাদের বিভিন্ন মসজিদে আমরা ক্যাম্পেইন করেছি, হাদি ভাইয়ের পক্ষে দোয়া চেয়েছি মানুষের কাছে। গতকাল তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু এই বালের ইন্টারিম সরকার যারা মানুষের নিরাপত্তা দিতে পারে না, এই সরকার ক্ষমতায় থাকে কিভাবে? তো এই বালের ইন্টারিম সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা যখন ক্যাম্পেইন শেষ করে সবাই শহরার্থীতে আসবো, আমরা একসাথে কথা বলবো, খাওয়া দাওয়া করবো। ভাইয়ের সাথে আমাদের কিছুক্ষণ পরে কথা হচ্ছিল, এমন সময় দুইজন বাইক থেকে ভাইয়ের মাথায় গুলি করেছে। ঘটনাক্রমে গুলিটা মাথায় না লেগে কানের নিচে লেগেছে। এখন অনেক বেশি রক্তক্ষরণ হয়েছে। যে ভাইয়ের সাথে ছিল তার পুরো পাঞ্জাবি গাটা রক্ত দিয়ে মেখে গেছে। আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন। অবশেষে 32 ঘন্টা মাটির 50 ফুট গভীর অন্ধকারে আটকে থাকা 2 বছরের ছোট্ট শিশু সাজিদ মৃত্যুর কাছে হার মানল। পুরো দেশ তাকিয়েছিল রাজশাহীর তানোরের দিকে। সবার মনে একটাই আশা, হয়তো অলৌকিক কিছু ঘটবে, হয়তো সাজিদ ফিরে আসবে মায়ের কোলে হাসি মুখে। উদ্ধারকর্মীরা যখন তাকে গর্ত থেকে তুলে আনলেন, তখনও অনেকের চোখে মুখে আশার আলো। ফায়ার সার্ভিস, পুলিশ, হাজারো জনতা, সবার প্রার্থনায় ছিল সাজিদ। কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। 32 ঘন্টার দীর্ঘ লড়াই শেষে সাজিদ ফিরে এলো ঠিকই, কিন্তু প্রাণহীন, নিথর দেহে। হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা যখন তাকে মৃত ঘোষণা করলেন, তখন শুধু সাজিদের পরিবার নয়, যেন থমকে গেল পুরো বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হলো, কেন লাগলো এত দীর্ঘ সময়?
কেন একটা 2 বছরের বাচ্চাকে 50 ফুট গর্ত থেকে তুলতে আমাদের অপেক্ষা করতে হলো প্রায় 1.5 দিন? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন আমরা মাটির নিচে টানেল বানাচ্ছি, মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছি, তখন কেন আমাদের কাছে এমন কোনো আধুনিক প্রযুক্তি নেই যা দিয়ে কয়েক ঘন্টার মধ্যে একটা শিশুকে নিরাপদে বের করে আনা যায়? সাজিদের এই মৃত্যু কি শুধু একটি দুর্ঘটনা, নাকি আমাদের প্রযুক্তির অভাব আর অব্যবস্থাপনার দিকে আঙুল দিয়ে দেখিয়ে যাওয়া এক করুণ সতর্কবার্তা? আজকের এই ভিডিওতে আমরা সাজিদ উদ্ধারের এই পুরো ঘটনা এবং এর পেছনের কারণগুলো গভীরভাবে বিশ্লেষণ করব। ঘটনার শুরুটা হয়েছিল বুধবার দুপুরে রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট গ্রাম। আর 10টা সাধারণ দিনের মতোই শিশু সাজিদ খেলছিল তার মায়ের সাথে। কে জানতো খেলার ছলেই সে এগিয়ে যাবে মৃত্যুর দুয়ারে। বাড়ির পাশেই বসানো হচ্ছিল গভীর নলকূপ বা ডিপ টিউবওয়েল। কাজ চলছিল, তাই পাইপের মুখটা ছিল খোলা। অসাবধানতা বশত খেলার এক পর্যায়ে সেই খোলা মুখ দিয়ে সোজা পাইপের ভেতরে পড়ে যায় সাজিদ। মুহূর্তের মধ্যে আনন্দমুখর বাড়িটি পরিণত হয় শোকের মাতমে। খবর পেয়ে দ্রুতই ছুটে আসে ফায়ার সার্ভিস। দুপুর 1:45 থেকে শুরু হয় উদ্ধার অভিযান। কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। পাইপটি ছিল অত্যন্ত সরু, আর সাজিদ আটকে ছিল প্রায় 50 ফুট গভীরে। চিন্তা করে দেখুন, একটা ছোট্ট শিশু, নিকষ কালো অন্ধকার, অক্সিজেনের অভাব আর মাটির গভীরের ভ্যাপসা গরম। কি ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে অবুঝ প্রাণটা। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রথমে কাজ শুরু করে। তারা পাইপের ভেতর অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করে সবার আগে, কারণ মাটির অত গভীরে স্বাভাবিকভাবেই শ্বাস নেওয়া অসম্ভব। এরপর একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও বেশ কয়েকটি ইউনিট। মোট 7টি ইউনিটের কয়েকশো কর্মী দিনরাত এক করে চেষ্টা চালিয়েছে। তাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। সমস্যা ছিল প্রযুক্তির, সমস্যা ছিল সঠিক যন্ত্রপাতির। উদ্ধার অভিযানের শুরু থেকেই ফায়ার সার্ভিস কর্মীরা ম্যানুয়াল বা সনাতন পদ্ধতিতে কাজ করছিলেন। আমাদের দেশে সাধারণত এ ধরনের পরিস্থিতিতে যা করা হয়, দড়ি নামিয়ে দেয়া, হুক ব্যবহার করা অথবা সমান্তরাল গর্ত খোঁড়া। সাজিদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।